2025 সালের ফেডারেল গভর্নমেন্টের যে নতুন পরিকল্পনা ইমিগ্রেশন প্ল্যান, সেখানে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলোর কোটা 2024 সালের তুলনায় স্টেট কার্ড 50% কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 2024 সালে ছিল 1,10,000, সেটা 25 সালে 55,000-এ এসে ঠেকেছে। তো এটার ফলে প্রভিন্সগুলোর যে আলাদা আলাদা একটা বাজেট থাকে, যে কি পরিমাণে ইমিগ্রেন্ট ভিসা তারা ইস্যু করবে, সেই বাজেটে কাটছাট করতে হয়েছে তাদের। সেখানে তাদেরও 50%, অনেকে 50%-এর বেশি তাদের কোটা নেমে এসেছে। তো এগুলোর ধাক্কা অনেকগুলো প্রভিন্সেই পড়তেছে ধারাবাহিকভাবে। তো সর্বশেষ ধাক্কাটা এসে লেগেছে নোভা স্কোশিয়া প্রভিন্সে। নোভা স্কোশিয়া প্রভিন্স কানাডার প্রভিন্সগুলোর মধ্যে একটি অন্যতম এবং আটলান্টিক প্রভিন্সগুলোর মধ্যে একটি সেরা প্রভিন্স। তো যারা এই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম নিয়ে আসতে চান, তাদের জন্য আমাদের আজকের আলোচনাটা। পাশাপাশি 2026 সালে যারা এই প্রভিন্সে আসবেন, তারাও এই আলোচনাটি খুব মন দিয়ে শুনবেন, দেখবেন। এখান থেকে প্রপার কিছু গাইডলাইন আপনারা পাবেন আশা করছি। খুব বেশি দীর্ঘায়িত হবে না আজকের আলোচনা। তো মৌলিক কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে আলোচনাটি শেষ করবো ইনশাল্লাহ। কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা শুনছেন আজকের আলোচনা, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নোভা স্কোশিয়া প্রভিন্স নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায়। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, নোভা স্কোশিয়া উইল নট প্রসেস সার্টেন অ্যাপ্লিকেশনস ফর প্রভিন্সিয়াল নমিনেশন। তো ঘটনাটা কি, 2025 সালে নোভা স্কোশিয়াতে বিভিন্ন সময় অনেকেই নমিনেশনের জন্য আবেদন করেছেন। সেই আবেদনগুলো প্রসেস করতে গিয়ে এই প্রভিন্সের অথরিটি যারা বিভিন্ন অফিসিয়াল, তারা দেখতে পেল যে পরিমাণে নমিনেশন ইস্যু করার কোটা, তার থেকে অধিক পরিমাণে অ্যাপ্লিকেশন তাদের হাতে রয়েছে। এই জন্যে তারা অনেক অ্যাপ্লিকেশনই প্রসেস করতে পারবে না, কাটছাট করতে হবে। কী কারণে? তাদের কোটা অলরেডি ফিল আউট হয়ে গেছে। অর্থাৎ হাতে যেগুলো রয়েছে সেগুলোই তারা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে না। নতুন করেতেও এই 2025 সালে আর এখানে নমিনেশনের কোনো প্রশ্ন আসবে না। তবে এই প্রভিন্সের আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম সেটি বহাল থাকবে। তবে তারাও এখানে সার্টেন কিছু প্রফেশনে সুযোগ দিবে, সব প্রফেশনে না। তো একটু আমাদের সাথে থাকুন, খেয়াল করুন কি ঘটনা ঘটতেছে। সাম অ্যাপ্লিক্যান্টস টু দি নোভা স্কোশিয়া প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম will not have their applications processed. The Nova Scotia PNP has received applications in 2025 in excess of its allocation for the year. তো তারা যে পরিমাণে অ্যাপ্লিকেশন গ্রহণ করেছে, যেগুলো তাদের কোটার থেকেও অধিক পরিমাণে সংখ্যা হয়ে গেছে, সো is unable to extend nominations to all is eligible applicants. তো এলিজিবল হওয়ার সত্ত্বেও সকল অ্যাপ্লিক্যান্টসদেরকে তারা নমিনেশন সার্টিফিকেটটা দিতে পারবে না। এটা না হলে অনেকেই এখানে আবেদন করতে পারবেন না, পিআরের জন্য আবেদন করতে পারবেন না। এই বছরের জন্য আর হচ্ছে না, হয়তো পরবর্তী 2026 সালের জন্য তারা আবার চেষ্টা করবেন। ফর দি রিমাইন্ডার অফ দি ইয়ার, নোভা স্কোশিয়া উইল প্রায়োরিটাইজিং অ্যাপ্লিকেশনস from people who are already living and working in the province with work visas expiring in 2025. খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, সেটা হচ্ছে 2025 সালের বাকি সময়ের জন্যে, আমি আবারও রিপিট করতেছি, এখন তো জুলাই মাস চলতেছে, শেষ হয়ে যাচ্ছে, আরও 5 মাস রয়েছে। এই 5 মাসে নোভা স্কোশিয়া শুধুমাত্র তাদেরকেই এখানে নমিনেশন দিবে যারা অলরেডি এই প্রভিন্সে বসবাস করতেছে এবং বিশেষ করে যারা এখানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আছে। ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কারা আছে? একদম কি ফ্রেশ ওয়ার্কার এখানে আছে? মোটেও না। ম্যাক্সিমামই হচ্ছে ফরেন স্টুডেন্ট বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, যারা এখানে আগে পড়াশোনা করে তারা যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পায়, সেটার রেফারেন্স এখানে ওয়ার্কার হিসেবে আছে, অথবা ক্লোজ ওয়ার্ক পারমিট নিয়ে রয়েছে। এছাড়াও ইন্টারন্যাশনালি যারা ওয়ার্কার হিসেবে এখানে আছেন, তাদের মধ্যে থেকেই মূলত তাদেরকে এখানে প্রায়োরিটি দেওয়া হবে, তবে সব সেক্টরে না। Out of these applicants, further prioritization will be given to skilled workers working in healthcare and social assistance, NAICS 62 এবং কনস্ট্রাকশন NAICS 23। তো এই দুইটি সেক্টরকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে আগামী মাসগুলোতে। Beyond these sectors, the province says it will consider factors such as the regional need across the province and people who are likely to stay long term in the Nova Scotia. তো এখানে প্রভিন্সের মধ্যে আবার রিজন রয়েছে, সেই রিজনগুলোর আলোকে এবং সেই সাথে যারা প্রকৃতপক্ষে এই প্রভিন্সে থাকতে চায় আজীবনের জন্য, সেগুলোর ডকুমেন্ট দেখে যেগুলোকে মনে হবে যে এনারা আসলে থাকবেন, যাদের টাইজ রয়েছে কোনো না কোনোভাবে, তাদেরকে এখানে প্রায়োরিটি দেওয়া হবে।
দি প্রভিন্স পাবলিশ দিস আপডেট, তাদের ওয়েবসাইটে এটা 16 তারিখেই প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে নোভা স্কটিয়া প্রভিন্সের ওয়েবসাইট ঘেটে বিষয়টি দেখতে পারেন। আমাদের চ্যানেলে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করিনি, এই জন্য মূলত তুলে ধরেছি। দি আপডেট অলসো provides guidance on priority applications for 2026. তো 2026 সালে যারা আবেদন করতে চান তাদের জন্য কিছু গাইডলাইন এখানে রয়েছে, সেটা আমরা দেখাবো। এবার যারা আউটসাইড কানাডা থেকে এখানে আবেদন করতেছেন তাদের কি খবর? The province has specified that for applicants outside Canada in 2025, skilled workers in priority sectors will be prioritized. The priority sector are healthcare, social assistance, and construction. Most other international applications will not be processed. তো এখানে ভালো করে খেয়াল করুন, যারা কানাডার বাইরে থেকে শুনতেছেন তারা যদি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে কানাডাতে আসতে চান নোভা স্কটিয়া প্রভিন্সে, তাহলে এখানে পিএনপি নমিনেশনের মাধ্যমে এই প্রভিন্সে আবেদন করতে হলে আপনার যদি হেলথ কেয়ার, সোশ্যাল অ্যাসিস্ট্যান্স, কনস্ট্রাকশন এই সেক্টরগুলোতে থাকে তাহলে আপনাদের একটা গুড চান্স রয়েছে। তা আদারওয়াইজ খুব কঠিন হয়ে যাবে। এই বিষয়টি আগে থেকে আপনাদের ক্লিয়ার করে দিলাম আমরা। পাশাপাশি আরেকটি বিষয় খেয়াল করুন, আপনারা জানেন যে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামটি 4টি প্রভিন্স ধরে পরিচালিত হচ্ছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রভিন্স হচ্ছে নোভা স্কটিয়া। এই নোভা স্কটিয়াতে যদি কেউ এআইপি প্রোগ্রামের মাধ্যমে আসতে চায় তাহলে তাদের জন্য কয়েকটি প্রায়োরিটি সেক্টর রয়েছে। একটি হচ্ছে ট্র্যাকিং, 2 নম্বর হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ক্লিন এনার্জি সেক্টরস, রিসোর্স ডেভেলপমেন্ট। এই 4টি সেক্টরকে ফোকাস যদি করতে পারেন তাহলে এই ক্ষেত্রগুলোতে আপনাদের জবের পাওয়ার অপরচুনিটি আছে। তবে এটা সহজ না মোটেও, বিশেষ করে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে যারা ডেজিগনেটেড এমপ্লয়ার তাদেরকে কোনোভাবে যদি কনভিন্স করতে পারেন আপনি, সেই জব পাওয়াটার সাথে সাথে আপনার জন্য অনেকগুলো দরজা খুলে যাবে, আপনার প্রভিন্সিয়াল এন্ডোর্সমেন্ট হবে, আপনি এটা রেফারেন্সে পিআর আবেদনের সুযোগ পাচ্ছেন সরাসরি। তো এক ঢিলে 3 পাখি শিকার করতে পারবেন সেটার মাধ্যমে। হোয়াট অ্যাপ্লিকেশনস উইল নোভা স্কটিয়া প্রায়োরিটাইজ ইন 2026? তো 2026 সালে ইনসাইড ওর আউটসাইড কানাডা একটু ভালো করে খেয়াল করুন যে সেক্টরগুলো এখানে প্রায়োরিটি পাবে। হেলথ কেয়ার, সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট এবং কনস্ট্রাকশন, হুজ ওয়ার্ক পারমিটস আর এক্সপায়ারিং ইন দ্য সেম ইয়ার। তো যাদের 2026 সালেই ওয়ার্ক পারমিট শেষ হয়ে যাবে তাদেরকে সুযোগ দেওয়া হবে। আর 25 সালে এই সেক্টরগুলোতে যারা অলরেডি কানাডাতে আছেন, যাদের ওয়ার্ক পারমিটটা শেষ হয়ে যাবে, অনেকে তো ওয়ার্ক পারমিট 1 বছর 2 বছর থাকে, কিন্তু যাদের ওয়ার্ক পারমিট এই বছরই শেষ হয়ে যাবে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে, যাতে করে তারা পিআরে কনভার্ট হতে পারেন খুব সহজেই। এটা একটা গুড ডিসিশন যে সমস্ত ভাই বোনেরা এখানে ইনএলিজিবল হয়ে যাবেন 1 বছর পরে, তো তার আগে তাদেরকে যদি পিআরে কনভার্ট করা যায় বা পিআর অ্যাপ্লিকেশনের সুযোগ দেওয়া যায়, অন্ততপক্ষে ব্রিজিং ওয়ার্ক পারমিট নিয়ে তারা এখানে স্টে করতে পারবেন এবং পরবর্তীতে পিআর হয়ে আজীবনের জন্য থাকতে পারবেন। এই সুযোগগুলো ব্যাপকভাবে সুবিধা দিবে আপনাদেরকে। রিডিউস পিএনপি নমিনেশন অ্যালোকেশন ইন 2025। মেইন যে রিজন বিহাইন্ড দিস সিনারিও সেটা এখানে আমি শুরুতেই বলেছিলাম, আবার এখানে ক্লিয়ারলি তুলে ধরা হয়েছে যে 24 সালের তুলনায় এই বছরে 50% কোটা কমিয়ে দেওয়া হয়েছে, যার ফলে এখানে 1,10,000-এর জায়গায় 55,000 এখানে নমিনেশন ইস্যু হবে সবগুলো প্রভিন্স মিলে, যার ফলে এখানে আপনাদের এই কাটছাটগুলো করতে বাধ্য হয়েছে প্রভিন্সগুলো। ইন লাইট অফ দিস নোভা স্কটিয়া অ্যালোকেশন ফর ইটস পিএনপি অ্যান্ড এআইপি অলসো কাট। তো আগে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে 6,300 ব্যক্তি এসেছেন 2024 সালে, সেই জায়গাতে মাত্র 3,150, 50%-এর স্টেট 50% করে দেওয়া হয়েছে এআইপি প্রোগ্রামের কোটা। Many PNP, including the British Columbia PNP and Ontario PNP, paused certain stream and made changes to program eligibility and the application process in the first half of 2025. Newfoundland, Labrador and New Brunswick have been able to increase their 2025 nomination allocations in exchange of agreeing to accept asylum claimants, humanitarian migrants and refugees. তো আরও 2টি প্রভিন্স নিয়ে একটু হিন্টস দিলাম আপনাদেরকে যেগুলো এআইপি প্রোগ্রামের সাথে যুক্ত। তো আজকের আলোচনাটি অনেকের জন্যই সুবিধাজনক হতে পারে, বিশেষ করে যারা কানাডার এই মডারেট প্রভিন্স যেখানে লিভিং খরচ তুলনামূলকভাবে কম, মডারেট, খুব কম যে তাও না, খুব অনেক বেশি আকাশচুম্বী তাও না। এই প্রভিন্সে যদি কেউ আসার স্বপ্ন দেখেন, কারো যদি এলিজিবিলিটি থাকে সব কিছু মিলে, তাহলে তার আজকের এই আলোচনাটি শোনা খুবই জরুরি এবং তার আলোকে নিজেকে সাজানো। যদি এটার সাথে অ্যালাইন না করে তাকে বিকল্প চিন্তা করতে হবে। তো আপনারা ভালো থাকবেন সবাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে কমেন্ট করে জানতে চাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে উত্তর দিয়ে সহযোগিতা করার। কোনো প্রশ্ন থাকলে আপনি ইমেইলও করতে পারেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে। ফেসবুক পেজে আমাদের ইমেল আইডি দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।